আসসালামু আলাইকুম। স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত সুজানা। কিশোরী আনুশকা নূর আমিনের হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। সকালে কুষ্টিয়ার কমলাপুর বাজারে মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। এর আগে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে দাদা দাদির কবরের পাশে দাফন করা হয় কিশোরী আনুশকাকে। কুষ্টিয়া প্রতিনিধি শেখ হাসান বেলালের তথ্যচিত্রে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের প্রতি ঘৃণা জানাতে শীতের সকালেই কিশোরী আনুশকার জানাজায় অংশ নেন শত শত মানুষ। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কুষ্টিয়ার গোপালপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশে মরদেহ দাফন করা হয়। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা কমলাপুর বাজারের পাশে মানববন্ধন করেন। তারা নেক্কারজনক এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পুলিশের ভূমিকা নিয়ে পুলিশ বিভিন্নভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে, আমরা এর চরম নিন্দা জানাই, পাশাপাশি প্রতিবাদ জানাই। এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী। মামলার এজাহারে আনুশকার বয়স 2 বছর বাড়িয়ে লেখা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। আসামিদেরকে সঠিকভাবে বিচার হয় এবং সঠিকভাবে ফাঁসির আদেশ হয়, সেই বিচার আমি আশা করি। আমি প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন আমি জানাচ্ছি। যিনি ভিকটিম, তার পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনে তার বয়স দেখানো হয়েছে 17 বছর, অথচ অজ্ঞাত কারণে শ্রোতাল রিপোর্টে তার লাশ দেখানো হচ্ছে 19 বছর। গত 7 জানুয়ারি আনুশকাকে বাসায় ডেকে নেয় অভিযুক্ত তানভীর ইফতেখার দিহান। এরপর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথেই আনুশকার মৃত্যু হয়। চিকিৎসকরা নিশ্চিত করেন নির্যাতন ও বিকৃত যৌনাচারে অতিরিক্ত রক্তক্ষরণে স্কুল পড়ুয়া আনুশকার মৃত্যু হয়। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি। চট্টগ্রামে এক নারীকে ধর্ষণের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে নগরীর ডেবারপাড় এলাকা থেকে প্রধান আসামি আলমগীর ও তার সহযোগী মাহবুবকে গ্রেপ্তার করা হয়। সকালে র্যাব 7-এর সহকারী পরিচালক জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের কথা স্বীকার করেছে। এদিকে নাটোরের নলডাঙ্গায় বিজিএফ-এর কার্ড দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম দেওয়ান নামে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। একই সঙ্গে ধর্ষণের ভিডিও ভাইরাল করেন তিনি। পরে অভিযুক্ত নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ও তার সহযোগী বকুলকে গ্রেফতার করে পুলিশ। গেল বছরে সড়ক দুর্ঘটনায় 6,686 জন মারা গেছেন, আহত হয়েছেন 8,600 জন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজামেল হক চৌধুরী এই তথ্য তুলে ধরেন। সড়ক দুর্ঘটনার পাশাপাশি রেলপথে 323টি দুর্ঘটনায় 318 জন এবং নৌপথে 183 দুর্ঘটনায় 313 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় 2,039 জন চালক, 1,094 জন পথচারী, 757 জন পরিবহন শ্রমিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর 200 সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ হিসেবে গাড়ির বেপরোয়া গতি, রাস্তাঘাটের ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন সহ বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছে যাত্রী কল্যাণ সমিতি। এসব তথ্য তুলে ধরে সংস্থাটি সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানায়। বছরে 4,891টি সড়ক দুর্ঘটনায় 6,886 জন নিহত, 8,600 জন আহত হয়েছে। এই সময়ে রেলপথে 323টি দুর্ঘটনায় 318 জন নিহত, 79 জন আহত হয়েছে। নৌপথে 183টি দুর্ঘটনায় 313 জন নিহত, 342 জন আহত হয়েছে এবং 371 জন নিখোঁজ হয়েছে। প্রার্থীদের অভিযোগ ও পাল্টা অভিযোগে চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণা। সকালে চট্টগ্রাম নগরের কাজের দেউরি এলাকায় জনসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার দলীয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছে। অন্যদিকে নগরের নতুন ফিশারি ঘাট এলাকায় জনসংযোগের সময় আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, বিএনপি প্রার্থী মিথ্যা অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করছে। আগামী 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট হবে।
আচরণবিধি লঙ্ঘন করে উনি 35-40টা গাড়ি নিয়ে আপনার গণসংযোগে নেমেছে, যেটা ধরেন আপনার এই যে বিধিসম্মত নয়। মিথ্যা অভিযোগগুলি নিয়ে জনগণ গোড়া বিভ্রান্ত করতে চায়, তাই এদের এই বিভ্রান্তিতে জনগণ সাড়া দেবে না। চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ নূর আলমকে অস্ত্র ও ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। দুপুরে চট্টগ্রাম নগরীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপপুলিশ কমিশনার ফারুকুল হক। এ সময় তিনি বলেন, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে শুক্রবার দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নুরু পাহাড় দখল করে অবৈধভাবে ঘর তৈরি করে। তার বিরুদ্ধে সরকারি পাহাড় কেটে প্লট তৈরি করে বিক্রি, অপহরণ, চাঁদাবাজি, পুলিশের উপর হামলা ও মাদক বিক্রি সহ বিভিন্ন অভিযোগে 30টি মামলা রয়েছে। একটি মামলায় তিনি 17 বছরের সাজাপ্রাপ্ত আসামি। যশোর খুলনা মহাসড়কের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন নড়াইল সদরের আকসিয়ার মোল্লার ছেলে রানা ও নড়াইল সদরের 25 হালিম মোল্লার ছেলে নাসিম। পুলিশ জানায়, দুপুরে অভয়নগরের সর্দার জুট মিলের গেটের সামনে যাত্রীবাহী বাস ও আলু বোঝাই ট্রাকের মাঝখানে পড়ে মোটরসাইকেল আরোহী রানা ও নাসিম ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে অভয়নগর হাইওয়ে ফাঁড়ি পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। করোনা থেকে সুস্থ হওয়ার পর নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা আক্রান্ত হচ্ছেন অনেকে। এসব সমস্যা ও জটিলতা নিরসনে সপ্তাহে 6 দিন বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম চালু করেছে রংপুরের গুড হেলথ হাসপাতাল। সকালে এক আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিফ আহসান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাম হিরম্ব কুমার রায়, অধ্যাপক ডক্টর সৈয়দ মামুনুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শফিউজ্জামান, মানসিক রোগ বিশেষজ্ঞ রঞ্জন কুমার সেন সহ আরও অনেকে। খেজুরের রস সংগ্রহ ও গুড় উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার গাছিরা। আগে এই পেশায় আয়ে সংসার চালানো সম্ভব হলেও এখন বিকল্প কাজও করতে হচ্ছে তাদের। তবে উপকূলীয় এই অঞ্চলে আরও গাছ রোপণ করা হলে রস ও গুড় উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। হাতিয়ার প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস সংগ্রহ ও সুস্বাদু গুড় তৈরির ব্যস্ততা চলে শীতকাল জুড়ে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় খেজুরের রস সংগ্রহের কাজ করছেন গাছিরা। এখানকার 30 হেক্টর জমির খেজুর গাছের মধ্যে সবচেয়ে বেশি গাছ নিঝুম দ্বীপ জাহাজমারায়। এই গাছ থেকে বছরে 500 টনের বেশি গুড় উৎপাদন হয়। তবে এই পেশায় আয় কমে যাওয়ার বিকল্প কাজ করতে হচ্ছে গাছিদের। 35 বছর ধরে গাছ চুলি গাছ কাটি, আগে গাছ কাটছি 50 বিঘা, 50 বিঘা আর অসুস্থ হয় 29-30। রস সংগ্রহে মাটির হাড়ির পরিবর্তে উন্মুক্তভাবে প্লাস্টিকের পাত্র ব্যবহার করায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বোতলের মাধ্যমে বাড়িটা বালা আছে, ভাঙনা সর নিলাম রস দি, যদি কেউ কিছু খা বাকি বিভিন্ন কিছু মুখ দেয় রোগত নিপা ভাইরাসের আক্রমণে নিশ্চিত 100% নিশ্চিত মারা যেতে পারে মানুষ। তবে রস সংগ্রহে সচেতন করার কথা জানান এই কর্মকর্তা। প্লাস্টিকের বোতল ব্যবহার করছে, যেটি অস্বাস্থ্যকর। খেজুরকে রক্ষা করার জন্য যে ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া দরকার, আমরা কৃষি বিভাগের মাধ্যমে তা বাস্তবায়ন করি। উপকূলীয় এলাকা প্রণোদনা দিয়ে খেজুর গাছ রোপণ করলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার পাশাপাশি খেজুরের রস ও গুড় শিল্প সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, আরটিভি। দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে চুয়াডাঙ্গায়। সকালে দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে 1050টি কম্বল বিতরণ করা হয়। আর্থ মুভিং সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজিবুল হক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। দরিদ্র মানুষকে শীত বস্ত্র দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের বন্দরে। সকালে বন্দর বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে 200 মানুষকে এই কম্বল দেওয়া হয় স্কুলটির 1993 ব্যাচের শিক্ষার্থীরা। অন্যদিকে টাঙ্গাইলের ভুইয়াপুরের প্রতিবন্ধী এবং তাদের পরিবারকে কম্বল বিতরণ করেছে গোবিন্দবাসী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। স্থানীয় শতাধিক ব্যক্তির মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
কিশোরগঞ্জের কুলিয়ার চরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই দোয়া ও মিলাদ মাহফিল করেন তারা। এ সময় কর্মক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে শিক্ষকদের পদোন্নতি ও টাইম স্কেল জটিলতা নিরসনে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। যশোরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ। বিজ্ঞানভিত্তিক এ পদ্ধতিতে চাষাবাদে অল্প জায়গায় উৎপাদন বেশি হওয়ায় লাভবান হচ্ছেন উদ্যোক্তারা। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে এ চাষে ব্যাপক সফলতার আশা করছেন তারা। অন্যদিকে এ পদ্ধতিতে মাছ চাষে তরুণদের আগ্রহ বাড়ায় বিভিন্ন পদক্ষেপের কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। যশোর থেকে বিএম ফারুকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। বায়োফ্লক হল উপকারী ব্যাকটেরিয়া, অণুজীব ও শৈবালের সমন্বয়ে তৈরি হওয়া এক ধরনের পাতলা আস্তরণ। এতে তৈরি হওয়া প্রোটিন সমৃদ্ধ উপাদান খাবার হিসেবে গ্রহণ করে দ্রুত বেড়ে উঠতে পারে মাছ। বিজ্ঞানভিত্তিক এ পদ্ধতিতে কম জায়গায় বেশি মাছ চাষ উৎপাদন করা যায়। আমার আসলে খুব ভালো লাগছে, কর্মের পাশাপাশি কিছু করতে পারবো নিজের বাড়িতে, নিজের ছাদে বা নিজের ফ্লোরে। তাই তো এ চাষে উদ্বুদ্ধ হয়ে 2019 সালে যশোর জেলায় মাছ চাষ শুরু করেন অনেকে। লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে এ পদ্ধতিতে মাছ চাষ। উদ্যোক্তারা জানান, লাভজনক হলেও সঠিক ধারণা ও অভিজ্ঞতা না থাকলে এ পদ্ধতিতে সফলতা আসা কঠিন। তাই ভালোভাবে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ তাদের। চাকরির পেছনে না ছুটে এই ধরনের পাইলট পরিকল্পনায় কাজ করতে নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হবে। বায়োফ্লক পদ্ধতিতে চাষের ব্যাপারে যেন সরকারিভাবে সকল প্রকার সহযোগিতা ওনার পদক্ষেপ নেয়। উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ সহ নানা সুযোগ সুবিধার আশ্বাস দিলেন জেলা মৎস্য কর্মকর্তা। মৎস্য উপজেলা পর্যায়ে আমরা আমাদের এই উদ্যোক্তা এবং চাষিদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছি। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ দেশের প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মৌসুমী রহমান, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। জেলার সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।